এই মুহূর্তে দাঁড়িয়ে গত শুক্রবার থেকে আমরা দেখছি যে এই ভূ রাজনৈতিক মানচিত্রে আবার একটা সমীকরণ যেন ঝাঁকানি দিচ্ছে। কেন বলছি জানেন? কারণ ইসরায়েল যেভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে এবং এই যে পরমাণু ঘাঁটিগুলো সেগুলোকে বেছে বেছে আক্রমণ শানানো হচ্ছে, এর মধ্যে কিন্তু সুকৌশলে একেবারে আমেরিকা নাকটা গলিয়েই ফেলেছে। কেন আপনাদের এই কথা বলছি? আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কিছুদিন আগে আমরাই আজ তাক বাংলায় প্রথম খবর করেছিল এবং এক্সক্লুসিভলি সেই খবর আমরা তুলে ধরেছিলাম। ভারত মহাসাগরের ওপর অবস্থিত একটা ছোট্ট জায়গা, একটা ছোট্ট দ্বীপ, দিয়েগো গার্সিয়া, এবং এই দিয়েগো গার্সিয়াকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভূ রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কারণ এই যে দিয়েগো গার্সিয়া, সেখানে যে কিছু একটা মুভমেন্ট ঘটছে, আমরা গত মার্চ মাসের 27 তারিখ এটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরী তিনি পুরো বিষয়টা বর্ণনা করেছিলেন যে কেন দিয়েগো গার্সিয়া এতটা ইম্পর্টেন্ট। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলি, এই দিয়েগো গার্সিয়ার সঙ্গে সম্পর্কটা কোথায় ইরানের, আমি একটু ভৌগোলিক দূরত্বটা বলি। যদি আমরা কিলোমিটারে মাপি তাহলে দিয়েগো গার্সিয়া থেকে ইরানের দূরত্ব হচ্ছে 4842 কিলোমিটার। দূরত্বটা যদি আমরা খালি চোখে দেখি তাহলে মনে হবে অনেকটা, কিন্তু কূটনীতিকরা এটাকে আবার অন্য চোখে দেখছেন। আর এবার কি খবর ছিল আমাদের কাছে, আমরা সেটা এবার একটু আপনাদেরকে জানাই। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। তবে 27 তারিখ আপনি যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন, আমরা একটু শুরুতে দর্শকদেরকে দেখাই স্যার আপনারই ভবিষ্যৎবাণী, তারপর আমরা আসছি এই আলোচনায়। দেখুন। C-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার প্রায় 10টি ল্যান্ড করেছে গতকাল এই দ্বীপে। কেন আমরা জানি না। B-2 বোম্বার স্পিরিট আমি বললাম এখানে এসেছে এবং তার সাথে সাথে ইউএস এর হ্যারি ট্রুম্যান যে এয়ারক্রাফট ক্যারিয়ার, এটাও কিন্তু আশেপাশে এই গার্সিয়ার আশেপাশে কিন্তু এই যুদ্ধ জাহাজ যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার, এটাও কিন্তু ঘুরছে। এবং আনসার আল্লাহ ইয়েমেনে একটা অলরেডি সিভিল ডিসোবিডিয়েন্স চলছে, যেখানে ইন্টারনাল ইয়েমেনে প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু একটা ছোট্ট মিসাইল লঞ্চ ইউএস এই লাস্ট বিগত 2 সপ্তাহ ধরে করছে। এবং ইউএস টাইফন মিসাইল সিস্টেম, এই টাইফন মিসাইল সিস্টেম ফিলিপিন্স আর এই আইল্যান্ডে কিন্তু রাখা হয়েছে বেসিক্যালি ফর কি চাইনিজ মিলিটারি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টার্গেট। চায়নার বিরুদ্ধে এটা প্রায় 1930 কিলোমিটারের টাইফন মিসাইল যেতে পারে এবং এর গতি এবং যা রাখা হয়েছে বলে আমাদের কাছে খবর, এটা কিন্তু চায়নার দিকে মুখ করে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো আমি রাখলাম। এই আইল্যান্ডের সম্বন্ধে সচরাচর কারোর নলেজ নেই। এটা খুব সেন্সিটিভ এরিয়া, এর ওপর দিয়ে নো ফ্লাই জোন। এবং এই আইল্যান্ডের ওপর এই যে সামরিক বাহিনীর বিগত 2 দিন ধরে যে কেন এত ইনক্রিজ হলো আমরা এটা জানি না। এটা ইরানের সঙ্গে একটা ইউনাইটেড স্টেটসের ইরানকে বলেছে যে নিউক্লিয়ার এনরিচমেন্ট হয় তাকে বন্ধ হবে। সেটা যদি বন্ধ না করে তাহলে কিন্তু আমার মনে হয় যে ইউনাইটেড স্টেটস ফার্স্ট মের পর কিছু অ্যাকশন ইরানের ওপর নিতে পারে। কতদূর কি হবে সময়ের অপেক্ষা আমাদের দেখতে হবে। কর্নেল চৌধুরী, আপনার ভবিষ্যৎবাণী একদম অক্ষরে অক্ষরে মিলে গেল। আপনি দিন, সময়, তারিখ সবটা বলে দিয়েছিলেন ফার্স্ট মের পরে। তাহলে কি এবার সেই মুভমেন্টটা শুরু হয়ে গেল? কারণ আমরা দেখলাম ইউএস যে নিমিটস যাত্রা শুরু করে দিয়েছে। একদম সঠিকভাবে আপনি বলেছেন। দেখুন, আমরা গতকাল দেখেছি যে ভদ্রলোক প্রেসিডেন্ট ট্রাম্প সকালে একটা কথা বলে, দুপুরে একটা এবং রাত্রিরে আর এক রকম কথা বলে। ইট ইজ বাট ন্যাচারাল। G7 থেকে সে দৌড়ে পালালো, সে আবার সিচুয়েশন রুম যেটা ওয়ার রুম ইউনাইটেড স্টেটসে ফেরত গেল। মার্কো তার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও উনিও তার সঙ্গে ফেরত। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অফ ইউনাইটেড স্টেটস সবাইকে ডাকা হলো। এটা হচ্ছে এখন দেখতে হবে। যেহেতু আমি এটা আপনি দেখালেন, আমি শুরু করছি এই ডিয়েগো গার্সিয়া দিয়ে। কেন সেদিন এই B-2 বম্বার নর্থরপ
অথবা B2 স্পিরিট, এই যে অ্যাডিশনাল নিয়ে আসা হলো, তার 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 যে খেলা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আর সেটা কাল হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে। কারণ ইসরায়েলের প্রথমে বলছে ইউনাইটেড স্টেট, মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা এই যুদ্ধর পরে নয়, আমরা এই যুদ্ধ থেকে আমরা শান্তির দিকে আমরা যেতে চাই। কিন্তু পেছন দিকে ইসরায়েলকে বলছে যা যুদ্ধ চালিয়ে যাও, করো। এবং আস্তে আস্তে যখন এর তীব্রতাটা বাড়লো, কিসের জন্য হচ্ছে, ইসরায়েল কেন অ্যাটাক করলো, বললো সেলফ ডিটারেন্ট, আমি নিজের জন্য আমার নিজের রাষ্ট্রের জন্য আমি বাঁচাবার জন্য আমি ইরানকে অ্যাটাক করলাম। এই 5 দিন আগে যে ভোর রাত্রিরে যে ক্ষেপণাস্ত্র মিসাইল অ্যাটাক করলো। এখানে আমি শুরু করার আগে দর্শকদের জন্য বলা খুব পরিষ্কার যে ইরানে, আমি ধরে নিচ্ছি যেটা বলছে ইসরায়েল সত্য, কিন্তু ইরান নিউক্লিয়ার পলিফারেশন ট্রিটি NPT সিগনেটারি, হস্তাক্ষর করেছে ওই চুক্তিতে, ইসরায়েল করেনি। এবং বলছে ইরান যদি ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফিউচার, তাহলে 9 থেকে 10টা নিউক্লিয়ার ওয়ারহেড অথবা বম তৈরি করতে পারে ফিউচার। ইসরায়েলের কাছে আপাতত আমাদের কাছে যা খবর 100 থেকে 400টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে। প্রত্যেক দেশ, এই পাশ্চাত্য দেশগুলো যারা আজকে G7 অথবা হাল্লা করছে, প্রত্যেকের কাছে নিউক্লিয়ার স্টক পাইল আছে। ইসরায়েল বলছে যে নিজেদের ডিটারেন্টের জন্য সে ক্ষেপণাস্ত্র ইরানকে করলো, কিন্তু কোনোটার সঙ্গে মিলছে না। এবং প্রধান যে অবজেক্টিভ ইসরায়েল করেছে, ইন্দিরা, আমি সবাইকে জানাতে চাই, ইরানের খামেনেনি সরকার, এই যে রেজিম চলছে, এরা কিন্তু ইনডাইরেক্টলি সাপোর্ট করে হামাস, হেজবুল্লাহ এন্ড হাউথি, যেটা ইয়েমেনে আছে। এই 3টে সংগঠন, 3টে মিলিশিয়াকে আপনি সংগঠন বলতে পারেন, এদের একটা সাপোর্ট করে হচ্ছে পেছন দিক থেকে ইরান, বলে এই প্রচলন করা হয়েছে। করে কি করেন আমরা জানি না, প্রচলন করা হয়েছে। এবং ইসরায়েল, আমরা জানি 19 মাস ধরে হামাসে প্যালেস্টাইনের ওপর যে গোলা বর্ষণ করলো, ক্ষেপণাস্ত্র বর্ষণ করলো, যাতে যেমন হামাসের জঙ্গিরা মারা গেছে, তার সঙ্গে হাজার হাজার মহিলা এবং শিশুর মৃত্যুবরণ হয়েছে। তখন কিন্তু পৃথিবীতে কোনো দেশ, উন্নত দেশ, পাশ্চাত্য দেশ, তারা একটা টু শব্দ করেনি। যখন ছোট ছোট শিশু, বাচ্চারা হসপিটাল, নার্সিং হোম, বাড়িতে অ্যাটাক হয়ে শিশু, মহিলাদের মৃত্যুবরণ হচ্ছে এই প্যালেস্টাইনে হামাসের নামে, তখন